নমস্কার, আমি অভিষেক স্যার। ডেইলি জিকে প্র্যাকটিস সেশন আজ ক্লাস নাম্বার 23। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন কী ছিল? ভারতের সংবিধানের 368 কোন দেশের সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে গৃহীত হয়েছিল, মানে যে আর্টিকেল 368। আচ্ছা, আর্টিকেল 368-এ কী বলা আছে সেটা জানতে হবে। সেখানে কিন্তু সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্টের কথা কিন্তু বলা আছে। আর এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সাউথ আফ্রিকা থেকে। কোথা থেকে? সাউথ আফ্রিকা থেকে কিন্তু নেওয়া হয়েছিল। তো আজকের প্রথম প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত হয়? এটা খুবই সহজ, এটা হলো আর্টিকেল 42। 42তম সংশোধনে কিন্তু প্রস্তাবনায় এই তিনটি শব্দ যুক্ত করা হয়। এই 42তম সংশোধনকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। এটা কত সালে হয়েছিল মনে রাখবে? 1976 সালে। আচ্ছা, 44তম সংশোধনে কি বলা হয়েছিল মনে রাখবে? সেখানে কিন্তু এই সম্পত্তির যে অধিকারটা আছে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে কিন্তু সেটা আইনি অধিকার নিয়ে যাওয়া হয়েছিল। মানে 31 নম্বর যে আর্টিকেলটা সেটা বন্ধ করে দিয়ে সেখানে কিন্তু সেটাকে নিয়ে যাওয়া হয়েছিল 300A-তে। ফান্ডামেন্টাল রাইটস থেকে সেখানে আইনি অধিকারই নিয়ে যাওয়া হয়েছিল। আচ্ছা, এখানে 52তম আর হচ্ছে 44তম সংশোধন কবে হয়? 2 বছর পরে হয়, 1978 হয়। আচ্ছা, এই 42তম যে সংশোধন অ্যামেন্ডমেন্ট, আচ্ছা 42 না, 52তম অ্যামেন্ডমেন্টটা কিন্তু তখন কিন্তু দলত্যাগ বিরোধী। এটা কিন্তু দলত্যাগ বিরোধী আইন। এটা হয়েছিল কত? 85-তে। মনে রাখবে ডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 85। আর 86 অ্যামেন্ডমেন্টে কিন্তু এই শিক্ষার অধিকারকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয় 2002 সালে। মনে রাখবে 2002 সালে কিন্তু শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়। কত নম্বরে? 21-এতে কিন্তু যুক্ত করা হয়। যে 6 থেকে 8 বছর বয়সের যে প্রাথমিক শিক্ষা লাগবে সেটা কিন্তু বলা হয়েছিল 2002 সালে। ঠিক আছে, আরেকবার এটা বলে নিচ্ছি। তাহলে এই তিনটি শব্দ ঢুকানো হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্টে। কত সালে? 1976। 44তম অ্যামেন্ডমেন্টে কী করা হয়? সম্পত্তির অধিকারটাকে আইনি অধিকারে নিয়ে যাওয়া হয় মৌলিক অধিকার থেকে। এটা হয়েছিল 1978-এ। 52তম অ্যামেন্ডমেন্টে কী করা হয়? দলত্যাগ বিরোধী আইন। এটা হয়েছিল 1985 সালে। আর শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে আনা হয়েছিল এই যে 6তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে স্বর্ণ বিপ্লব, যে গোল্ডেন রেভলিউশন, কিসের সাথে যুক্ত? খুবই সহজ, এই উদ্যান পালন আর মধু, এই যে এটি কিন্তু গোল্ডেন রেভলিউশন হয় প্রসিদ্ধ ছিল। আচ্ছা, এই তৈলবীজ খুবই ইম্পর্টেন্ট। এই তৈলবীজ সবুজ মানে হলুদ বিপ্লব কিন্তু এই তৈলবীজের সাথে কিন্তু যুক্ত। আর যদি তুলার কথা বলে তাহলে কিন্তু রূপালী আঁশ বিপ্লব। ঠিক আছে, সিলভার রূপালী আঁশ বিপ্লব কিন্তু এই তুলা উৎপাদনের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়? মানে এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। পরবর্তী প্রশ্ন বলছে কি যে আন্তর্জাতিক বিচারালয়, যেটাকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলা হয়, কোথায় অবস্থিত? তো এটা কোথায় আছে? নেদারল্যান্ডে আছে। নেদারল্যান্ডে হেগে আছে। মনে রাখবে নেদারল্যান্ডে হেগে কিন্তু এখানে আছে। আচ্ছা, মনে রাখবে যে এই হেগের একটা ভবন আছে যেটাকে বলা হয় পিচ প্যালেস বলা হয়। পিচ প্যালেস নামক যে ভবনটা, সেখানে কিন্তু এই যে কোর্টটা কিন্তু আছে। এই কোর্টে কিন্তু এই জায়গাটার নাম কি? পিচ প্যালেস। পরবর্তী প্রশ্ন, কিসের উপস্থিতির কারণে দুধের রং সাদা হয়? তো জানো এটা কেসিন। দুধের কেসিন থাকার জন্য গরুর দুধ, স্পেশালি গরুর দুধের কিন্তু কালারে কিন্তু একটু সাদার সাথে সাথে কিন্তু একটু হলদে কালার আসে। ঠিক আছে, তো সেটার কারণটা কিন্তু এই ক্যারোটিন। দুধের মধ্যে, গরুর দুধে স্পেশালি একটু ক্যারোটিন থাকার জন্য, অল্প পরিমাণে ক্যারোটিন থাকার জন্য কিন্তু সেটা কিন্তু সাদা কিন্তু একটু হলদে টাইপের হয়। কিন্তু মোষের দুধে যে আছে, কিন্তু মোষের দুধে কিন্তু কোনো ক্যারোটিন থাকে না, শুধুমাত্র প্রচুর পরিমাণে কেসিন থাকে, তাই কিন্তু মোষের দুধ সাদা বেশি হয়। তাহলে কি সাদা হওয়ার কারণটা কি? কেসিন। পরবর্তী প্রশ্ন, লোকসভার স্পিকার
তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে কিন্তু, মনে রাখবে। এর উত্তর হবে কি, লোকসভার যে ডেপুটি স্পিকারের কাছে কিন্তু তিনি জমা দেন। আচ্ছা, বর্তমানে লোকসভা স্পিকার কে আছে? ওম বিড়লা। কোথায় ছিল? কোটা। ঠিক আছে, ওম বিড়লা কে আছে? ওম বিড়লা। মনে রাখবে, লোকসভা স্পিকারে কিন্তু 5 বছর অন্তর অন্তর কিন্তু, মানে 5 বছর পর কিন্তু চেঞ্জ হয়। আর এই লোকসভা স্পিকারের পদত্যাগের সম্পর্কে কিন্তু আর্টিকেল 94-এ উল্লেখ আছে। আমরা ওই যে 94-এর এতে কিন্তু এটা বলা আছে যে লোকসভা তার পদটা কিন্তু এই লোকসভার ডেপুটি স্পিকারের হাতে কিন্তু দেবে, এটা 94-এর এতে আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবি যে বলা হয়, এর সদর দপ্তর কোথায় আছে? মানে এটা কোথায় আছে? এই মানিলাতে আছে, মানিলাতে কিন্তু ফিলিপিন্সের মানিলাতে। ঠিক আছে। আচ্ছা, এখানে মোটামুটি কয়টা দেশ আছে এই এডিবির আন্ডারে? মনে রাখবে 64টা দেশ আছে। 68টা দেশ আছে। ঠিক আছে, 68টা কিন্তু দেশ আছে। এর শেয়ার হোল্ডার কিন্তু সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার কিন্তু জাপান আছে, আর হলো ইউএসএ সবচেয়ে বেশি কিন্তু এর শেয়ার হোল্ডার। আর এটা কবে গঠিত হয়? মানে ডেট সালটা মানে 1966 সালে, 66 গঠিত হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কুনিক উপাধি কে ধারণ করেছিল? মনে রাখবে, এর উত্তর হলো অজাতশত্রু। হর্ষঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা ছিল ওই অজাতশত্রু। হ্যাঁ, তিনি তার পিতাকে হত্যা করে, এর জন্য কিন্তু তাকে কুনিক নামে উপাধি দিয়েছিল, তার পিতৃ হত্যা করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আচ্ছা কোন বংশ ছিল তাহলে? হর্ষঙ্ক বংশে। পরবর্তী প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট অফ ইন্ডিয়া, মানে এর উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু মহাত্মা গান্ধী রাজনৈতিক জনক বলা হতো, রাজনৈতিক জনক। আচ্ছা, এই গোপাল কৃষ্ণ গোখলে এনা কিন্তু ডায়মন্ড অফ ইন্ডিয়াও বলা হতো। এই বাল গঙ্গাধর তিলক কিন্তু এই নাম রেখেছিলেন, গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু ডায়মন্ড অফ ইন্ডিয়াও বলা হতো। আচ্ছা, এখানে আমরা 3টা নাম জানি, লাল বাল পাল। এই লাল বলতে হলো লালা রাজপথ রায়, পাঞ্জাব কেশরী বলা হয়। বাল বলতে হলো বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, বাল গঙ্গাধর তিলককে কী বলা নামে দেখো, ইংরেজ লেখক তাকে কিন্তু বলেছিল ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, মানে অসন্তোষের জনক নামে কিন্তু এই বাল গঙ্গাধর তিলককে বলা হতো, ভারতীয় অসন্তোষের জনক। আর পাল হলো বিপিনচন্দ্র পাল। আর এই বিপিনচন্দ্র পালকে কিন্তু বিপ্লবী চিন্তাধারার জনক বলা হতো। এছাড়া কিন্তু বাংলার কিন্তু মুকুটহীন রাজা কিন্তু বলা হতো এই বিপিনচন্দ্র পালকে। তাহলে লাল বাল পাল কী ছিল? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদন হয়? ম্যাঙ্গানিজ তো এটা সহজ, মানে এটা মধ্যপ্রদেশ। ভারতের টোটাল 33% তো এখানেই উৎপন্ন হয়, এবং এরপরে হলো উড়িষ্যা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রইল। আচ্ছা, হোমওয়ার্ক প্রশ্ন কি বলছে, যে বিখ্যাত যে খাজুরাহো মন্দিরগুলো কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? কোন রাজবংশের আমলে? ঠিক আছে, এর উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।